প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অপটিমাইজেশনের 4 নাম্বার ক্লাস করব। ইতিমধ্যে আমরা 1 নাম্বার ক্লাস করেছি, 2 নাম্বার ক্লাস করেছি, 3 নাম্বার ক্লাস করেছি। আজকে আমরা আলোচনা করব 4 নাম্বার ক্লাস। আমাদের 4 নাম্বার ক্লাস আলোচনা করার পূর্বে 3 নাম্বার ক্লাসে আমি একটা অঙ্ক দিয়েছিলাম, খরচ অপেক্ষক আর চাহিদা অপেক্ষক। সেই 3 নাম্বার ক্লাসে আমি 5টি সমস্যার সমাধান করেছি। আজকে আমি 6 নাম্বার সমস্যার সমাধান করব। 6 নাম্বার সমস্যাটা কি? 6 নাম্বার সমস্যাটা হলো, কোন উৎপাদনে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়? প্রশ্ন কি করেছে? কোন উৎপাদনে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়? কার মান বার করতে হবে? ভালো করে পড়ে দেখি। কোন উৎপাদনে, এর মানে আমাকে কিউ এর মান বার করতে হবে। কার মান? কিউ এর মান বার করতে হবে। এখন আমি গত ক্লাসে আলোচনা করেছি, কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম। 1 নাম্বার, সর্বোচ্চ বা সর্বনিম্ন শব্দটি যার সাথে যুক্ত আছে তাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। 2 নাম্বার বলেছিলাম, প্রয়োজনীয় শর্ত হতে যে সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণ সমাধান করে চলকের মান বের করতে হবে। 3 নাম্বার বলেছিলাম, চলকের প্রাপ্ত মানে অপেক্ষকের মান সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। আর 4 নাম্বারে বলেছিলাম, অপেক্ষকের মান পেতে হলে অপেক্ষকে ওই স্বাধীন চলকের মান বসাতে হবে। আমার এখানে প্রশ্ন করেছে, কোন উৎপাদনে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়? আমাকে কিউ এর মান বার করতে হবে। এখন সর্বনিম্ন শব্দটা কার সাথে যুক্ত আছে? প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। প্রান্তিক খরচের সাথে সর্বনিম্ন শব্দটা যুক্ত আছে। অতএব আমাকে প্রান্তিক খরচকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। আমরা গত ক্লাসে বের করেছি প্রান্তিক খরচটা কত। আমরা গত ক্লাসে বের করেছি প্রান্তিক খরচ ছিল কিউ স্কোয়ার মাইনাস 14q প্লাস 111। এটা হচ্ছে আমাদের প্রান্তিক খরচ। যেহেতু এই প্রান্তিক খরচের সাথে সর্বনিম্ন শব্দ যুক্ত আছে, অতএব প্রান্তিক খরচ অপেক্ষককে আমাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। এর আগে গত ক্লাসে প্রশ্ন ছিল, কোন উৎপাদনে মোট আয় সর্বোচ্চ হয়? সেখানে সর্বোচ্চ শব্দটা মোট আয়ের সাথে যুক্ত ছিল, এই জন্য আমি প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করেছিলাম আয় অপেক্ষকে। আর আজকের প্রশ্নে আমাকে বলা হয়েছে, কোন উৎপাদনে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়? সর্বনিম্ন শব্দটা প্রান্তিক খরচের সাথে যুক্ত আছে, এই জন্য আমাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে প্রান্তিক খরচ অপেক্ষককে। এখন আমাকে লিখতে হবে সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী, সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী আমি এই এমসিকে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। কত হয়েছে এটা? টুয়াইস কিউ মাইনাস কত? 14 ইকুয়াল টু 0। আমি যখন এটাকে অন্তর্কলন করব, পাওয়ারের সূত্র 2 আগে এসেছে, কিউ লিখেছি, 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস 14 সহগ কিউকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 ইন্টু 1 লেখার কোনো প্রয়োজন নাই, কনস্ট্যান্ট 0 লেখার প্রয়োজন নাই, ইকুয়াল টু 0 মানে কি? এটা হচ্ছে ওই যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত ইকুয়াল টু কত? 0। এই ইকুয়াল টু 0টা এখানে দিয়েছি। আমরা এর আগেও এটা কি করেছি?
আমরা আলোচনা করেছি। এখন এখন আমরা এই প্রয়োজনীয় শর্ত সমাধান করে 2 নাম্বার কি বলেছিলাম, প্রয়োজনীয় শর্ত সমাধান করে চলকের মান বের করতে হবে। এর মানে এখানে কিউ এর মান বের করতে হবে। সেটা হচ্ছে টুয়াইস কিউ ইকুয়াল টু 14, সুতরাং কিউ ইকুয়াল টু 7। তাহলে আমরা দেখলাম উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হতে পারে, তবে আমরা নিশ্চিত না, কারণ আমরা প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে বের করেছি। নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। আর সেই পর্যাপ্ত শর্তটা কি, সেটা হচ্ছে এই যে প্রয়োজনীয় শর্ত 1 নম্বরে আছে, এইটাকে আবার কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করব। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, যদি এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আবার কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করব গ্রেটার দেন 0 হয়, তাহলে সর্বনিম্ন হবে, আর স্মলার দেন 0 হলে সর্বোচ্চ হবে। এই জন্য উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব। এই জন্য আমি এখানে লিখতে হবে উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। অর্থাৎ আমাকে কি লিখতে হবে, আমি আবারও বলছি, এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে, কারণ ভাষা যত সুন্দর হবে ততই আমরা কি পাবো, পুরো নম্বরটা পাবো। অনেক সময় যেমন অঙ্ক হয়ে গেছে কিন্তু ভাষা সুন্দর নেই, কোনো কিছু নাই, তখন দেখা যায় পুরো নম্বর পাওয়া যায় না, হয়তো 1 নাম্বার কাটা হয়। এই জন্য আমাদের সতর্ক থাকা দরকার ভাষার ব্যাপারে, শব্দ প্রয়োগের ক্ষেত্রে। আমরা কি লিখব, উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তায়, এই যে 1 নংয়ের সহায়তায় সবসময় প্রয়োজনীয় শর্ত যেখানে পরীক্ষা করেছি প্রথম লাইনে কয় নাম্বার দিতে হবে, প্রথম লাইনে 1 নাম্বার দিতে হবে। 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। আমি এটাকে আবার কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে কত হবে, ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার। কয়বার অন্তর্কলন হলো, 2 বার। কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে সহগ কত, 2। কিউকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 লেখার প্রয়োজন নাই, কনস্ট্যান্ট 0 লেখার প্রয়োজন নাই। তাহলে এইটাকে যদি আবার কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করি, এই পুরাটার অন্তর্কলন হচ্ছে কত, 2, এটা +2 গ্রেটার দেন 0। তাহলে পর্যাপ্ত শর্তটা কার সাথে মিলেছে, পর্যাপ্ত শর্তটা ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন 0 এর মানে সর্বনিম্নকরণের সাথে মিলেছে। অর্থাৎ আমরা কনফার্ম হয়ে বলতে পারি উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। অর্থাৎ আমরা এই লাইনে লিখব, কি লিখব, যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন 0, সেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ কি হয়, সর্বনিম্ন হয়। লাস্ট লাইন আনসার হয়ে গেল। আমি আবার বলছি, আমরা কি লিখব, আমরা লিখব যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল টু +2 গ্রেটার দেন 0, পর্যাপ্ত শর্ত গ্রেটার দেন 0 দ্বিতীয় অন্তর্কলন হলে আমরা নিশ্চিত অপেক্ষকের মান সর্বনিম্ন হবে, আর স্মলার দেন 0 হলে আমরা নিশ্চিত অপেক্ষকের মান সর্বোচ্চ হবে। তো এখন লাস্ট লাইনে আমরা বলবো যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন 0, সেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। তাহলে এই যে কিউ ইকুয়াল টু 7 আমার আনসার বেরিয়ে গেছে, কিউ এর মানটা বেরিয়ে গেছে। তাহলে কোন উৎপাদনে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়, আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দিলাম। এখন আমরা 7 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের 7 নম্বর প্রশ্নে বলেছে সর্বনিম্ন প্রান্তিক খরচ বের করো।
কি বের করতে হবে? প্রান্তিক খরচ বের করতে হবে। এর মানে আমাকে এমসির মান বের করতে হবে। আমি বারবার বলছি, একটি প্রশ্ন পড়ার পর আগে আমাকে টার্গেটটা কনফার্ম করতে হবে। আমাকে কি বের করতে হবে? কি বের করতে বলেছে? আগে বলেছে সর্বনিম্ন প্রান্তিক খরচ বের করো, এর মানে এমসির মান বের করতে হবে। যেহেতু আমাকে এমসি এর মান বের করতে হবে, সেহেতু আমাকে অপেক্ষক যেটা লিখতে হবে, মার্জিনাল কস্ট ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস 14Q প্লাস 111, অর্থাৎ এমসি এর অপেক্ষক লিখতে হবে। কারণ আমাকে প্রান্তিক খরচ বের করতে বলেছে, আমি গড় খরচ অপেক্ষক লিখলে হবে না, আমি আয় অপেক্ষক লিখলে হবে না। আমাকে প্রান্তিক খরচ বের করতে বলেছে, আমাকে প্রান্তিক খরচ অপেক্ষক আমাকে লিখতে হবে। আমি সেটা লিখেছি কত? এমসি ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 14Q প্লাস 111। এবং লক্ষ্য করে দেখি আমরা এখানে কিউ এর মান 1 বসাই, 5 বসাই, 10 বসাই, কি পাবো? প্রান্তিক খরচ পাবো। তবে যে কোনো প্রান্তিক খরচ এখানে চাই নাই, চেয়েছে সর্বনিম্ন প্রান্তিক খরচ বের করো। আমরা 6 নম্বর অঙ্কে দেখেছি উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে, কি দেখেছি? উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ কি হয়? প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। এটা আমরা কয় নাম্বার অঙ্কে দেখেছি? 6 নাম্বার অঙ্কে দেখেছি। অতএব এখানে কিউ এর মানটা কত বসাতে হবে? 7 বসাতে হবে। সুতরাং এমসি ইকুয়াল টু কিউ এর মান কত বসাবো? 7 স্কোয়ার মাইনাস 14 ইন্টু 7 প্লাস 111, or MC equal to 49 minus 98 plus 111। সুতরাং MC equal to এটা কত হচ্ছে? 11 আর 49, 160, 98 গেলে 62। তাহলে আমার প্রান্তিক খরচের পরিমাণ কত? আবার প্রান্তিক খরচের পরিমাণ হচ্ছে 62। সর্বনিম্ন প্রান্তিক খরচ কত? সর্বনিম্ন প্রান্তিক খরচ হচ্ছে 62। আবার এই প্রশ্নের উত্তরটা 6 নম্বর প্রশ্নের সাথে রিলেটেড। কারণ 6 নম্বর প্রশ্নে কোন উৎপাদনের প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়? উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। অতএব আমি সর্বনিম্ন প্রান্তিক খরচ বের করার জন্য কিউ ইকুয়াল টু 7 মানটা বসিয়েছি। যদি পরীক্ষাতে যদি 6 নম্বর প্রশ্ন না থাকতো, কোনো প্রশ্ন যদি না থাকতো, শুধুমাত্র একটা প্রশ্ন এসেছে, এই ডাক দিয়ে একটা প্রশ্ন এসেছে, সেটা কি? সর্বনিম্ন প্রান্তিক খরচ বের করো। তাহলে আমি যে প্রান্তিক খরচ দেখেছি, তাহলে আমি খরচ অপেক্ষক হতে অন্তর্কলন করে আগে প্রান্তিক খরচ অপেক্ষক বার করব। এরপরে আমি দেখেছি সর্বনিম্ন কথাটা কার সাথে লেখা আছে? প্রান্তিক খরচের সাথে লেখা আছে। আমি প্রান্তিক খরচকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে উৎপাদন কিউ এর মান বার করব। এরপর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে আমি কনফার্ম হব উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন। মানে 6 নম্বরে যেটা করেছি সেটা পুরাটাই করতে হবে। এরপর আমি এই কাজটা করব, মানটা কি করব? বসাবো। আর 6 নম্বর যদি দেওয়া থাকে, তাহলে আমি 6 নম্বর কমপ্লিট হওয়ার পর এই যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে আমাকে আনসার দিতে হবে। তাহলে আমি সর্বনিম্ন প্রান্তিক খরচ কত? সর্বনিম্ন প্রান্তিক খরচ হচ্ছে 62। আমরা এখানে উৎপাদন কিউ এর জায়গায় কত বসিয়েছিলাম? 7। এখানে 9 বসাই, 14 বসাই, 15 বসাই, 5 বসাই, 4 বসাই, যে কোনো উৎপাদন বসাই, শুধুমাত্র কত ছাড়া? 7 ছাড়া। দেখা যাবে যে প্রত্যেকটা প্রান্তিক খরচ 62 কি হয়েছে? উপরে হয়েছে। তাহলে আমরা দেখব যে একমাত্র উৎপাদন যখন কিউ ইকুয়াল টু 7 বসাবো, তখন আমাদের প্রান্তিক খরচ কি হবে? সর্বনিম্ন হবে। তাহলে এই 7 নম্বর প্রশ্নের আনসারটা কার সাথে রিলেটেড? 6 নম্বর প্রশ্নের আনসারের সাথে রিলেটেড। আমাদের নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে কয় নাম্বার? 8 নম্বর প্রশ্ন। আমরা এর আগে 7টি প্রশ্ন আলোচনা করেছি, 3 নম্বর ক্লাসে আলোচনা করেছি 5টি প্রশ্ন। আজকে 4 নম্বর ক্লাসে আমি আলোচনা করছি, 6, 7 আলোচনা শেষ করেছি, 8 নম্বর প্রশ্ন আলোচনা করছি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি বলেছিলাম
আমার এই সমস্যার সমাধানটা যদি আমি দিয়ে দিতে পারি, অনেকগুলো প্রশ্ন এখানে আমি সেট করেছি, এগুলো যদি সমাধান পারি তাহলে ইনশাল্লাহ অপটিমাইজেশনের যে কোনো প্রশ্নের আনসার আমরা দিতে পারবো। শুধু প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, দেখাও যে প্রান্তিক খরচ যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি হয়। প্রশ্নটা কি? দেখাও যে প্রান্তিক খরচ যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি হয়। অর্থাৎ আমাকে বলেছে দেখাতে হবে এমসি স্মলার দেন কি এসি। তাহলে এমসি স্মলার দেন এসি এটা দেখাতে হলে আমাকে এমসি এর মান জানতে হবে। কি করতে হবে? মান জানতে হবে। আর আমাকে এসি এর মান কি করতে হবে? মান জানতে হবে। অর্থাৎ আমাকে এমসি এর মান জানতে হবে, আমাকে এসি এর মান জানতে হবে। তো এমসি এর মান জানতে হলে মার্জিনাল কস্ট ফাংশন দরকার, আর এসির মান জানতে হলে অ্যাভারেজ কস্ট ফাংশন দরকার। অর্থাৎ আমার দুটো জিনিস দরকার, এমসির মান আর এসির মান জানার জন্য আমি মার্জিনাল কস্ট ফাংশন এই যে লেখা আছে আর অ্যাভারেজ কস্ট ফাংশন, অর্থাৎ দুইটা সমীকরণ আমার জানা দরকার। সেই সমীকরণ থেকে আমরা এমসি এর মান বার করব, এসি এর মান বার করব। যদি আমরা দেখি এমসির মানটা এসি এর মানের চেয়ে কি ছোট, মানে এমসি স্মলার দেন এসি, তাহলে প্রমাণ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, প্রশ্ন কি বলেছে? দেখাও যে প্রান্তিক খরচ যেখানে সর্বনিম্ন হয়। প্রান্তিক খরচ কোথায় সর্বনিম্ন হয়? প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে। প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে। অর্থাৎ কয় নাম্বার অঙ্কে আমরা দেখেছি? 6 নাম্বার অঙ্কে। অতএব আমাদেরকে দেখতে হবে উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে এমসি এর মান কত, এসি এর মান কত। উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে এমসি এর মান কত? 62। এমসি এর মান কত? 62। এখন আমাকে কি করতে হবে? এসি এর মানটা কি করতে হবে? বার করতে হবে। আমি আবারও বলছি, আমাকে প্রশ্ন করেছে, আমাকে বলেছে দেখাও যে যেখানে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি হয়। এমসি স্মলার দেন এসি, এমসির মান জানতে হবে, এসি এর মান জানতে হবে। কোথায় জানতে হবে? যেখানে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। প্রান্তিক খরচ কোথায় সর্বনিম্ন হয়? উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে। এবং উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে এমসির মানটা কত? 62। তাহলে এটাকে আমি ডট ডট কয় নাম্বার দিয়ে রাখলাম? 8 নম্বরে। এটা 1। যদি আমি আবারও বলছি, যদি 7 নম্বর অঙ্ক যদি করা থাকে তাহলে আমরা শুধু লিখবো 7 নং প্রশ্ন উত্তর উত্তরে এমসি ইকুয়াল টু 62। এগুলা লেখার কোনো প্রয়োজন নাই। আর করা না থাকলে আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। আমি এমসি ইকুয়াল টু 62 বের করেছি। এখন আমাকে কি করতে হবে? এসি এর মান কি করতে হবে? বার করতে হবে। তো এসি এর মান বার করতে হলে আমাকে কোন ফাংশনটা দরকার? এসি এর ফাংশন বা এসি এর সমীকরণটা দরকার। আমরা গত ক্লাসে গড় খরচ এসি এর সমীকরণটা বের করেছি। এসি আমাদের এসিটা কত ছিল? আমরা গত ক্লাস যদি ভালো করে খেয়াল করি তাহলে এসিটা আমরা পেয়ে যাব, অথবা এই খরচ অপেক্ষককে কিউ দ্বারা ভাগ করলে আমরা এসি পেয়ে যাব। আমাদের এসিটা ছিল 1/3, কিউ দ্বারা ভাগ করলে কত? কিউ স্কোয়ার মাইনাস 7 কিউ স্কোয়ার, কিউ দ্বারা ভাগ করলে 7 কিউ, কিউ দ্বারা ভাগলে কিউ চলে যাবে, 1 প্লাস কত? 50/কিউ। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্টের সমীকরণ, যেটা আমরা গত ক্লাসে কি করেছিলাম? বের করেছিলাম। এখন আমাকে বলেছে এমসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি। এমসি সর্বনিম্ন হয় উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে। এই অবস্থায় আমরা এমসির মান 62 বের করেছি। এখন এসির মান কত সেটা আমরা বের করার চেষ্টা করব। আমরা এক কাজ করি, এখানে 1/3 কত বসাবো? 7 স্কোয়ার, যদি কিউ ইকুয়াল টু 7 ইন্টু কত? 7 প্লাস 111 প্লাস 50 বাই কত? 7 আর এসি ইকুয়াল টু এটা হচ্ছে 49 নিচে 3 মাইনাস 49 প্লাস কত? 50 বাই কত? 7। এক কাজ করি, আমরা এসি 49কে 3 দ্বারা ভাগ করলে 3 × 48.33 16.33 3 দ্বারা ভাগ করলে
-49, 50কে 7 দ্বারা ভাগ করলে 7 7 49, 1 7 থেকে 7 সম্ভবত 7.14, 7 7 10, 7 থেকে 7 3 30, 4 7 28, হ্যাঁ 7.14। যদি হিসাবে একটু ভুল থাকে তোমরা ক্যালকুলেটর দেখে সংশোধন করে নিবা। 7.14। সুতরাং এসি ইকুয়াল টু কত হলো? এসি ইকুয়াল টু এখানে আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি। এখানে আমরা এই যে 111টা বাদ দিয়ে দিয়েছি, প্লাস 111 প্লাস এটা হচ্ছে 7.14। এস ইকুয়াল টু কত? 111 আর 116 যোগ করব, হচ্ছে কত? 127। 127 আর সাথে কত? 134। 134.47 বিয়োগ কত? 49। সুতরাং এস ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 51 আর 34 85.47 ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। আমি আবার বলছি, এটাতে মাইনাস, এখানে এই যে একটা বড় ধরনের ভুল করেছে, এখানে 49 আমি 50/7 লিখে ফেলেছি, কিন্তু আসলে এখানে কি হবে? 111 প্লাস কত? 50/7। আমি আবারও বলছি, আমি মানটা যখন বসেছি 1/3 7 স্কোয়ার মাইনাস 7 ইন্টু কত? 7 প্লাস এটা ভুলে লিখি নাই, এটা 111 111 প্লাস 50/7, এটা 16.33 মাইনাস 49 প্লাস 111 প্লাস 7.14। এরপর যোগ করে দেখেছি কত? 11 আর 16 হচ্ছে 127, 134.47। 49 বিয়োগ করলে আমরা পেয়েছি কত? 85.47। তাহলে আমাদের এসিটা কত? 85.47। আর এমসিটা কত বের করেছিলাম? 62। কয় নাম্বারে? 1 নাম্বারে। তাহলে এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1 ও 2 হতে, 1 ও 2 হতে এমসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন কি হয়? এসি হয়। প্রমাণিত। আমরা কি বলবো? 1 ও 2 হতে এমসি যেখানে সর্বনিম্ন হয়, এমসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি কত? 62, এসি কত? 85। 85 বড় না 62 বড়? 85 বড়। এবারে 62টা কি ছোট? এবারে এমসি স্মলার দেন কি? এসি। অত আমরা ঘুরিয়ে বলতে পারি, এমসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এসি গ্রেটার দেন এমসি। এমসি স্মলার দেন এসি কথা, এসি গ্রেটার দেন কি? এমসি একই কথা। মানে এমসি স্মলার দেন এসি, মানে এসি বড় এমসি ছোট, মানে এসি গ্রেটার দেন এমসি। অথবা আমরা বলতে পারি এমসি স্মলার দেন এসি, যেটা ইচ্ছা আমরা সেটা বলতে পারি। প্রশ্ন যেভাবে আসবে আমরা সেভাবে উত্তর দেব। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রান্তিক খরচ যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি। এখন আসি যে এই যে 8 নম্বর প্রশ্নটা, মনে করি শুধু এইটা একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন কি আসে নাই। প্রশ্ন কি করেছে? দেখাও যে প্রান্তিক খরচ যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি। এই প্রশ্ন দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে এমসি স্মলার দেন এসি। অতএব আমাকে দুটো ফাংশন আমাকে জানতে হবে। একটা হচ্ছে মার্জিনাল কস্ট এমসি, আর একটা হচ্ছে অ্যাভারেজ কস্ট গড় খরচ এসি। এই জন্য প্রথমে আমাকে কি করতে হবে? এই খরচ অপেক্ষক হতে এমসি এর মান বার করতে হবে, এসি এর মান বার করতে হবে। আবারও বলছি, যদি এই প্রশ্নটা যদি একমাত্র প্রশ্ন হয়, এই প্রশ্নের আগে যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আনসারটা কোথা থেকে শুরু করতে হবে? প্রশ্ন বলে দিয়েছে এমসি স্মলার দেন কি জন্য? এসি। এরপর অর্থাৎ আমাদেরকে এমসি এর মান জানতে হবে, আমাদেরকে এসি এর মান জানতে হবে। এই জন্য ফার্স্টে আমাদেরকে এমসি আর এসি বার করতে হবে। কস্ট ফাংশন থেকে আমরা এমসি বার করব, এসি বার করব। এখন কি করব? এখন সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত, এটা এসির উপর করব না এমসির উপর করব? আমরা একটু দেখি যে দেখাও যে প্রান্তিক খরচ যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি স্মলার দেন এসি। সর্বনিম্ন কথাটা কার সাথে রিলেটেড? প্রান্তিক খরচের সাথে। অতএব আমি কি করব?
প্রান্তিক খরচকে সর্বনিম্ন করে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করব। সেই প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আমি উৎপাদন কিউ ইকুয়াল টু 7 পাবো। এরপরে আমি কি করব, পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে কনফার্ম হব কিউ ইকুয়াল টু 7 হলে এমসি সর্বনিম্ন হয়। এখন আমার দায়িত্ব হচ্ছে যে উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে আমার এমসি এর মান কত, এসি এর মান কত। এটা এমসি এর অপেক্ষকে কিউ বসালে এমসি এর মান পাবো, এসি এর অপেক্ষকে কিউ বসালে এসি এর মান পাবো। এরপর আমার কাজ হচ্ছে এই দুইটা মান তুলনা করব। তুলনা করে দেখেছি এমসি এর মান 62 ছোট, এসি এর মান 85 বড়, এই জন্য আমি লিখেছি এমসি স্মলার দেন কি হয়, এসি হয়। এখানে একটা বিষয়টা বলে দিচ্ছি, কোনো কোনো সময় প্রশ্ন করে যে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল টু এমসি হয়। তখন প্রশ্নটা আসছে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল টু কি হয়, এমসি হয়। অর্থাৎ এসি সর্বনিম্ন হলে কি, এসি ইকুয়াল টু এমসি হয়। তখন সর্বনিম্ন কথাটা কার সাথে লেখা আছে, এসির সাথে লেখা আছে। তখন কিন্তু প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত এসিকে করতে হবে, করে যে উৎপাদনটা পাবো সেটা আমরা এসিতে বসাই, সেটা আমরা এমসিতে বসাই, দেখব এসি আর এমসি এর মান কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমি বারবার বলছি, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, যেটা গত ক্লাসেও বলেছি, যে যার সাথে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন কথা লেখা আছে তাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় শর্ত হতে যে সমীকরণ পাওয়া যাবে সেটি সমাধান করে চলকের মান বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে চলকের প্রাপ্ত মানে অপেক্ষকের মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। 4 নাম্বার হচ্ছে যদি বলছি অপেক্ষকের মান চায় তাহলে সেই অপেক্ষকে চলকের মান কি করতে হবে, বসাতে হবে। এখন এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, একটু মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে একটু আমি ধারণা দিচ্ছি। আমরা যদি এমসি আর এসির যদি চিত্র আঁকি, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আর লম্বকে কি ধরেছি, এমসি ধরেছি, এসি মানে অ্যাভারেজ কস্ট। এই রেখাটা হচ্ছে ইউ আকৃতি, অ্যাভারেজ কস্ট কার্ভ, আর এই রেখাটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। ঠিক আছে, তো একটু আমরা চিত্রটা ভালো করে লক্ষ্য করি যে মার্জিনাল কস্টটা সর্বনিম্ন হচ্ছে কোন বিন্দুতে, এই বিন্দুতে, অর্থাৎ কিউ নট উৎপাদনে। কিউ নট আমরা জানি মার্জিনাল কস্ট কার্ভ এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়, এবং এসি সর্বনিম্ন হওয়ার পূর্বে এমসিটা কি হয়, এমসিটা সর্বনিম্ন হয়। তাহলে এখন যে কিউ নট উৎপাদনে এমসি সর্বনিম্ন হয়, এক্ষেত্রে এমসির মান হচ্ছে কত, ই নট কিউ নট, এসির মানটা কত, এটা এসি রেখা না, এসির মানটা হচ্ছে ই1 কিউ নট। অর্থাৎ এমসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসির মান কত, চিত্র অনুযায়ী ই নট কিউ নট, আর এসির মানটা কত, এই যে এসি বার করতে হবে এসি রেখা অনুযায়ী, এসি বের করতে হবে এসি রেখা অনুযায়ী কত, ই1 কিউ নট। তাহলে কি দেখলাম, এমসি ই নট কিউ নট মানে এমসি স্মলার দেন কি হয়, এসি ই1 কিউ নট। এসিটা বড়, এমসিটা ছোট। এমসি স্মলার দেন এসি হয় যখন এমসি সর্বনিম্ন হয়। আর যখন এসি সর্বনিম্ন হয়, এসি সর্বনিম্ন হয় কোন বিন্দুতে, এই বিন্দুতে। এই বিন্দুতে উৎপাদন মনে করি কত, কিউ1 উৎপাদনে আমার এসি রেখা অনুযায়ী, এই বিন্দুটা এসি রেখা অনুযায়ী কত, এসি এফ নট কিউ1। আবার এই বিন্দুটা এমসি রেখা তো পড়েছে, এমসিও কত, এফ নট কিউ1। তাহলে একটা নাম দিলে হয়, কমন বিন্দু একটা নাম দিলাম, তাহলে এসিও এফ নট কিউ1, এমসিও কত, এফ নট কিউ1। এর মানে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি আর এমসি কি সমান। তাহলে পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখাও যে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি। তাহলে আমরা ওই প্রশ্নের আনসার দিতে পারবো। আমরা সেটা কিভাবে দেব, আমরা সেটা দেব এসি এর সর্বনিম্ন বিন্দুতে যখন এসি ইকুয়াল টু এমসি, তাহলে সর্বনিম্ন কথাটা এসির সাথে লেখা আছে, এসিকে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত কি করব, পরীক্ষা করব। পরীক্ষা করে আমি উৎপাদন কিউ এর মানটা কি করব, বার করব। বের করে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করার পর কিউ এর মানটা বের করার পর সেই কিউ এর মানটা আমি এসি আর এমসিতে বসাবো। দেখা যাবে এসির মান আর এমসির মান পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। এখন আমাদের 9 নম্বর প্রশ্ন কি, মুনাফা অপেক্ষক বের করো। মুনাফা অপেক্ষক
মানে প্রফিট ফাংশনটা আমরা কি করব, বের করব। মনে করি মুনাফাটা হচ্ছে আমরা পাই প্রতীক দ্বারা প্রকাশ করছি, আর দ্বারা আয়, আর সি দ্বারা কি, ব্যয়। আর দ্বারা আয় আর সি দ্বারা কি প্রকাশ করছি, ব্যয়। এখন একটা ফার্মের আয় হচ্ছে কত, 100 টাকা, ব্যয় কত, 80 টাকা। তাহলে মুনাফাটা কত, 100 বিয়োগ 80 সমান কত, 20 টাকা। তাহলে মুনাফাটা কত, পাই ইকুয়াল টু কত, 100 বিয়োগ 80 সমান 20 টাকা। তাহলে পাই সমান 100 মানে কি, আর, বিয়োগ 80 মানে কি, সি। এর মানে কি, এর অর্থ হলো মুনাফা অপেক্ষক বের করতে হলে আমাদেরকে আয় অপেক্ষক হতে ব্যয় অপেক্ষক বাদ দিতে হবে। এবং এই প্রশ্নের আগে যদি কোনো প্রশ্ন যদি না থাকতো আর আমাকে যদি বলা হতো মুনাফা অপেক্ষক বের করো, তাহলে আমি জানি মুনাফা অপেক্ষক বের করতে হলে আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। ব্যয় অপেক্ষক দেওয়া আছে, আয় অপেক্ষক দেওয়া নাই। আমি চাহিদা অপেক্ষকের দাম সমান চিহ্নের বামে আনবো, পরিমাণ সমান চিহ্নের ডানে আনবো। বলেছি আয় বের করার জন্য দাম কোথায় থাকতে হবে, বামে, পরিমাণ ডানে। এরপরে আমরা দামকে পরিমাণ দ্বারা গুণ করব, আমরা আয় অপেক্ষক বের করব, যেটা আমরা বিগত ক্লাসে কি করেছি, 2 নম্বর ক্লাসে আলোচনা করেছি। আয় অপেক্ষক বার করার পর তারপর আমি কি করব, যে এই আয় থেকে ব্যয় বাদ দেব, মুনাফা অপেক্ষক বার করব। তা আমরা অলরেডি আমাদের আয় অপেক্ষক বের করা আছে। এখন আমরা জাস্ট আর মাইনাস সি এর মাধ্যমে কি করব, মুনাফা অপেক্ষক আমরা বের করব। তাহলে আমি কি লিখব, আমি লিখব আনসারটা হচ্ছে মুনাফা অপেক্ষক পাই ইকুয়াল টু আর মাইনাস সি। পাই ইকুয়াল টু আমাদের আর কত, আমাদের আর হচ্ছে 100 কিউ মাইনাস কিউ স্কয়ার। এটা আমরা বের করেছি, আমরা এর আগের ক্লাসে বের করেছি। ইচ্ছে করলে পি কে বাম দিকে নিয়ে আসি, কিউ কে ডান দিকে নিয়ে যাই, কিউ দ্বারা গুণ করি, 100 কিউ মাইনাস কি হবে, কিউ স্কয়ার হবে। এটা আয় অপেক্ষক। বিয়োগ ব্যয় অপেক্ষক লেখার জন্য মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিয়েছি। এখানে একটু খেয়াল করতে হবে, আমরা অনেক সময় এটা খেয়াল করি না, না করার কারণে আমাদের অঙ্ক ভুল হয়। খুবই সামান্য কারণে আমাদের অঙ্কগুলো ভুল হয়। সেটা কি, আমরা এখানে মাইনাস দেই না, ফার্স্ট ভুল বলেছি, ফার্স্ট ব্র্যাকেট দেই না। ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট খরচ অপেক্ষকটা লিখে ফেলি। যেহেতু মাইনাস আছে, তো ডাইরেক্ট খরচ অপেক্ষক লিখতে হলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস, যেহেতু আগে কি আছে, মাইনাস আছে। কিন্তু আমরা ভুলবশত যা আছে তাই লিখে ফেলি, অঙ্ক কি হয়ে যায়, ভুল হয়ে যায়। এই জন্য যাতে ভুল না হয় মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে যা আছে কি করব, অরিজিনাল 1/3 কিউ কিউব মাইনাস 7 কিউ স্কোয়ার প্লাস 111 কিউ প্লাস কত 50। যদি এই ফার্স্ট ব্র্যাকেট না দিতাম তাহলে এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, প্লাসটা মাইনাস হবে। কিন্তু আমরা এই কাজটা করি না, ডাইরেক্ট এটা বসিয়ে দিই, আবার ব্র্যাকেটও দিই না, অঙ্ক ভুল হয়ে যাবে। এই জন্য অঙ্ক যাতে ভুল না হয় সেই জন্য আমরা মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা যা আছে আমরা তাই বসাবো। এরপর আমরা এক কাজ করি, যে আমরা মুনাফা অপেক্ষক লিখবো পাই ইকুয়াল টু, আমরা বড় থেকে শুরু করছি, কোথা থেকে, এটা সরি, এটা পাওয়ার হচ্ছে 1/3 কিউ কিউব, পাওয়ার বড় থেকে আগে শুরু করছি, অর্থাৎ মাইনাস 1/3 কিউ কিউব। কে কিভাবে সাজাবেন এটা তার উপর নির্ভর করে, কে কিভাবে সাজাবেন। আমি মুনাফা অপেক্ষক যখন লিখি, আমি সাধারণত পাওয়ার সবচেয়ে বেশি যেটা সেটা আগে লিখি, না লিখলেও কোনো অসুবিধা কি নাই। এখানে পাওয়ারটা কার সবচেয়ে বেশি, কিউ কিউবের, তো মাইনাস 1/3 কিউ কিউব, এই যে আগে একটা মাইনাস আছে। এরপর কিউ স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 7 কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে কত আছে, মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে কত, মাইনাসে মাইনাসে প্লাস 7 কিউ স্কোয়ার। তাহলে কত, মাইনাস কিউ স্কোয়ার প্লাস 7 কিউ স্কোয়ার, থাকে কত, 6 কিউ স্কোয়ার। একটা প্লাস একটা মাইনাস হলে কি হবে, বিয়োগ যাবে, চিহ্ন বড়টার হবে। তো 7 থেকে 1 গিয়ে গেলে 6, 7-এর চিহ্ন, এই চিহ্নটা বড়, অর্থাৎ প্লাস 6 কিউ স্কোয়ার। এরপরে আছে মাইনাস 111 কিউ, এখানে আছে 100 কিউ, কত আছে 100 কিউ প্লাস, আর মাইনাস কত আছে 111 কিউ, 100 কিউ মাইনাস 111 কিউ, একটা প্লাস একটা মাইনাস, চিহ্ন যদি একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে বিয়োগ হবে, আর চিহ্ন বসবে কার, বড়টার,
প্লাস আর মাইনাস 111 বড় অথবা আগে কোন চিহ্ন বসবে মাইনাস, দুইটা পার্থক্য কত 11 কিউ। এরপরে কত আসবে -50, এটা হচ্ছে আমাদের কি মুনাফা অপেক্ষক। তাহলে মুনাফা অপেক্ষকটা কিভাবে বের করেছি, আয় থেকে ব্যয় বাদ দিয়ে -1/3 কিউ কিউব মাইনাস প্লাস 7 কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 6 কিউ স্কোয়ার মাইনাস 111 কিউ প্লাস 100 কিউ মাইনাস 11 কিউ -50। এইটা হচ্ছে আমাদের মুনাফা অপেক্ষক। আমরা মুনাফা অপেক্ষক বের করলাম, সেটা কিভাবে, আয় অপেক্ষক হতে আমরা ব্যয় অপেক্ষক আমরা বাদ দিয়েছি। এখন যে প্রশ্নটা দিয়েছি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সম্মান পরীক্ষাতে প্রায় আসে। প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। প্রশ্নটা কি, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো। কি বের করো, উৎপাদন বের করো, কার মান, কিউ এর মান। এখন এই উৎপাদনটা কিভাবে বের করব, লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ কথাটা কার সাথে লেখা আছে, সর্বোচ্চ মুনাফা, মুনাফার সাথে সর্বোচ্চ কথাটা লেখা আছে। অতএব এই মুনাফা অপেক্ষককে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। ওই যে গত ক্লাসে যেটা খুব বেশি আমি গুরুত্ব দিয়েছি, যে যার সাথে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন কথা লেখা আছে তাকে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। আমি এর আগে আরো 2 বার উৎপাদনের মান বের করেছি, এটা কয় নাম্বার বার হবে, 3 নাম্বার। এর আগে উৎপাদন বের করেছি কোন উৎপাদনে আয় সর্বোচ্চ হয়, এরপর উৎপাদন বের করেছি কোন উৎপাদনে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। এখন আমি বের করব কোন উৎপাদনে মুনাফা কি হয়, সর্বোচ্চ হয়। আগে সর্বোচ্চ কথাটা লেখা ছিল কার সাথে, আয়ের সাথে। এই জন্য আয় অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আমি কিউ এর মানটা বের করেছি। এরপরে সর্বনিম্ন কথাটা লেখা ছিল প্রান্তিক খরচের সাথে, এই জন্য প্রান্তিক খরচ অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আমি কিউর মান বের করেছি। এখন সর্বোচ্চ কথাটা লেখা আছে মুনাফার সাথে, অতএব মুনাফাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে, মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে, করে আমি কিউর মানটা পাবো। নিশ্চিত হওয়ার জন্য কি করতে হবে, পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। অর্থাৎ আসলে অপটিমাইজেশনের যে ম্যাক্সিমাইজেশন বলি আর মিনিমাইজেশন বলি, এন্ড প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো প্রায় কি একই নিয়মের, শুধু অন্তর্কলন করাটা জানতে হবে আর সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমি কি লিখবো, দেয়া আছে মুনাফা অপেক্ষক এত, পাই ইকুয়াল টু এত। এরপর কি লিখবো, সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী, সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী এই পাইকে মুনাফা অপেক্ষককে অন্তর্কলন করবো কার সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে, মাইনাস কিউ স্কোয়ার। কেন মাইনাস কিউ স্কোয়ার, এই পাওয়ার 3টা যখন আগে আসবে আমরা জানি সবসময় মনে রাখতে হবে অন্তর্কলনের সূত্র dx টু দি পাওয়ার n বাই dx n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু আমার লেখা উচিত না, কারণ আমি 8টা ক্লাস অন্তর্কলনের দিয়েছি, অর্থাৎ বারবার বলা উচিত না। এরপরে যারা একটু দুর্বল তাদের জন্য আবার লিখলাম যে অন্তর্কলনের নিয়ম হচ্ছে পাওয়ারটা আগে আসবে, x লিখবো, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। তাহলে এখানে 3 পাওয়ার কিউর সাপেক্ষে অন্তর্কলন করছি, 3টা আগে আসবে, আগে আসলে 3 আর 3 কাটাকাটি যাবে, কারণ এই 3টা এখানে থাকবে আর এখানে একটা 1/3, 3 আর 3 কাটাকাটি যাবে, কাটাকাটি হয়ে গেল। তাহলে মাইনাস আর 1 লেখার দরকার নাই, কাটাকাটি গিয়ে কত 1, আগে কি আছে মাইনাস, মাইনাস লিখেছি 1 লিখি নাই, কিউ লেখা পাওয়ার 1 কম 2, এরপর 2 আর 6 কত 12 কিউ, এরপর মাইনাস কত 11, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0 ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। এবং আমি বারবার বলছি প্রয়োজনীয় শর্তের প্রথম লাইনে কি দিতে হবে, ডট ডট 1। কেন, তখন আমি পরে বলবো 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো, এই জন্য প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করেই কি দেব, 1 নাম্বার দেব। এখন এই প্রয়োজনীয় শর্ত সমাধান করে আমাকে কি করতে হবে, কিউ এর মান বের করতে হবে। এখানে কিউ এর মান কয়টা পাবো, 2টা। কিভাবে বুঝলাম, কিউ স্কোয়ার, যদি কোনো সমীকরণে কিউ স্কোয়ার থাকে মান কয়টা বের হবে, 2টা, আর শুধু কিউ থাকে মান কয়টা বের হবে, 1টা। এখন 2টো মান বের হবে। এটা আমি সমাধান শুরু করছি, মাইনাসটা সরানোর জন্য উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করলাম,
তাহলে কিউ স্কোয়ার মাইনাস কত 12 কিউ প্লাস কত 11 ইকুয়াল টু কত 0। আমি মাইনাস দ্বারা গুণ করলে -1 দ্বারা গুণ করলে এটা প্লাস কিউ স্কোয়ার, -1 দ্বারা গুণ করলে -12, মাইনাস দ্বারা গুণ করলে +11, একটাকে গুণ করলে সবগুলাকে কি করতে হবে, গুণ করতে হবে। এটা আমি মিডল টার্মে সমাধান করবো, কারণ মিডল টার্মের অঙ্ক কিভাবে সেদিন বলেছিলাম, কিউ স্কোয়ারের পর কিউ এরপর কনস্ট্যান্ট থাকলে কি হয়, মিডল ফ্যাক্টরে হয়। এবং এই অঙ্কটা আরেকটা সূত্র দিয়ে করা যায়, যদি মিডল ফ্যাক্টরে যদি ভাঙতে না পারি, সেদিন শিখিয়েছিলাম কিউ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। যাক, কেউ যদি এইভাবে না মিডল ফ্যাক্টরে করতে না পারলে আমরা ওইভাবে সূত্র দিয়ে আমরা এটা করতে পারি। এখন আসি, এটাকে আমরা দুটো অংশে বিভক্ত করব 12কে, যাতে তার গুণফল কত হয় 11 হয়। আমি দেখছি কিউ স্কোয়ার -11 কিউ মাইনাস কিউ -11 -1 কিউ -12 -11 -1 গুণ দিলে +11, 11 আর 1 গুণ দিলে কত 11, তো -11 আর -1 গুণ দিলে +11, আর 11 -1 কত -12কিউ ইকুয়াল টু 0। কমন হচ্ছে কত কিউ, তাহলে কিউ -11, কিউ কমন নিলে কিউ মাইনাস কত 11, কিউ তো কমন, মাইনাস এখানে 1 কমন নিলাম, তাহলে কিউ, এই মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে গেছে -11 ইকুয়াল টু 0, और কিউ -11 और কিউ -11 কমন আর কিউ -1 ইকুয়াল টু 0, সুতরাং কিউ ইকুয়াল টু 11 বা কিউ ইকুয়াল টু 1। তাহলে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে কয়টা মান পেয়েছি, দুইটা মান, উৎপাদন দুইটা পেয়েছি, একটা কিউ ইকুয়াল টু 11, আরেকটা কিউ ইকুয়াল টু 1। এখন উৎপাদন কিউ ইকুয়াল টু 11 এবং কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। অর্থাৎ ভাষাটা সবগুলোতেই কি প্রায় এক, কখনো বলবো মুনাফা সর্বোচ্চ হয় কিনা, কখনো বলবো আয় সর্বোচ্চ হয় কিনা, কখনো বলবো প্রান্তিক খরচ সর্বনিম্ন হয় কিনা, প্রশ্ন অনুযায়ী ভাষা দেব। তাহলে আমরা কি লিখব, উৎপাদন কিউ ইকুয়াল টু 11 বা কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। তাহলে আমরা 1 নংয়ের সহায়তা আবার পর্যাপ্ত শর্তটা কি করব, পরীক্ষা করব। দেখি সেই পর্যাপ্ত শর্তটা কি হয়। এটাকে আবার কিরশফে অন্তর্কলন করব, এটা লেখার প্রয়োজন নাই, যেহেতু বলেছি 1 নংয়ের সহায়তা, এটা লেখার প্রয়োজন নাই, আমরা শুধু এই লাইনটা লিখব, ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার। এই যে 2 দেখে বুঝছি কয়বার অন্তর্কলন হয়েছে, 2 বার, প্রথমবার এইটা, দ্বিতীয়বার এইটা। আবার কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে কত হবে -2কিউ, 2 আগে চলে আসবে, -2কিউ প্লাস 12, কিউকে কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে 1, কনস্ট্যান্ট 0। তাহলে এই পর্যাপ্ত শর্ত ডট ডট কয় নাম্বার, 2 নাম্বার, ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার -2কিউ প্লাস 12। এখানে একটা বিষয়টা লক্ষ্য করতে হবে, আমরা কখনো কখনো দেখি পর্যাপ্ত শর্ত যে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার কত 3 পেয়েছি, গ্রেটার দেন 0 লিখি, -2 পেয়েছি, স্মলার দেন কি করি 0 লিখি, সরাসরি মান পাই। আর কখনো কখনো সরাসরি মান পাওয়া যাবে না, কখনো সরাসরি মান পাওয়া যাবে না যখন আমার চলকের কয়টা মান থাকবে, 2টা মান। আমার চলক কিউ এর মান 11, কিউ এর মান 1, কয়টা মান আছে, 2টা মান আছে। অতএব পর্যাপ্ত শর্তে এভাবে ডাইরেক্ট 3 বা -2 বের হবে না, পর্যাপ্ত শর্তে এইভাবে থাকবে -2কিউ প্লাস 2, একটা চলক থাকবে। এই চলকে একবার আমি কিউ এর মানটা 1 বসাবো, দেখবো পর্যাপ্ত শর্ত সর্বোচ্চ কোণের সাথে মিল খেয়েছে না সর্বনিম্ন কোণের সাথে মিল খেয়েছে। এরপর কিউ ইকুয়াল টু 11 বসাবো, এই দুইটা বসে তারপর আমি কি করব, পরীক্ষা করব। এখন আমরা এক কাজ করি, যে এটা গ্রেটার দেন 0 স্মলার দেন 0 কোনটা বসিয়ে বুঝবো, কিউ এর মান, কিউ ইকুয়াল টু 1 হলে ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার সমান -2 × 1 + 12, 2 এর মানটা কত 1, তো -2 + 12 + 10 গ্রেটার দেন 0। পর্যাপ্ত শর্ত কি বেরিয়েছে, ধনাত্মক। উৎপাদন কিউ হলে আমাদের পর্যাপ্ত শর্ত ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার গ্রেটার দেন
জিরো হয়েছে। এই গ্রেটার দেন জিরো কার সাথে মিলে গিয়েছে? এই গ্রেটার দেন জিরো মিলে গিয়েছে সর্বনিম্নকরণের সাথে। অতএব আমরা বলবো উৎপাদন কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বনিম্ন হবে, মুনাফা সর্বনিম্ন হবে। তবে এখানে আমি সর্বনিম্ন কথাটা বলবো না, বললে কোনো অসুবিধা নাই, বললে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলবো না। কেন বলবো না? আমাকে প্রশ্ন করেছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো। এই জন্য প্রশ্নের সাথে মিল রেখে আমি বলবো, যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন জিরো, সেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বোচ্চ হবে না, মুনাফা সর্বোচ্চ হবে না। আমাকে বলেছে মুনাফা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো, তাহলে কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বোচ্চ হবে না। এখানে মুনাফাটা কি হয়? সর্বনিম্ন হয়। তা আমি সরাসরি সর্বনিম্ন কথাটা আমি ব্যবহার করছি না, যেহেতু প্রশ্ন মুনাফা সর্বোচ্চ কোণের সাথে, এই জন্য আমরা বলবো উৎপাদন কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বোচ্চ হবে না। তাহলে এখানে কি লিখবো? যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন জিরো, সেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু 1 হলে মুনাফা সর্বোচ্চ হবে না। ব্যাস। তাহলে এখন আমাকে কি করতে হবে? কিউ ইকুয়াল টু 11 দিয়ে পরীক্ষা করতে হবে। কোনটা দিয়ে পরীক্ষা করতে হবে? কিউ ইকুয়াল টু 11 হলে। তাহলে আমি এক কাজ করি, আমরা কিউ ইকুয়াল টু কত? 11 হলে। তাহলে কিউ ইকুয়াল টু 11 হলে এই যে 2 নম্বরে -2, কিউ এর মানটা কত? 11 প্লাস কত? 12। কিউ এর মানটা কত? 11, কিউ ইকুয়াল টু 11 হলে। তাহলে -2 আর 11 কত? -22, -22 প্লাস 12, তাহলে কত হলো? -10, -22। আর এদিকে হচ্ছে কত? প্লাস কত? 12, তাহলে কত হলো? -10, -10 আগে মাইনাস চিহ্ন, স্মলার দেন জিরো। আমি বারবার বলছি, চিহ্ন প্লাস হলে গ্রেটার দেন জিরো, আর চিহ্ন মাইনাস হলে কি? স্মলার দেন জিরো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম উৎপাদন কিউ ইকুয়াল টু 11 হলে আমার পর্যাপ্ত শর্তটা স্মলার দেন জিরো হয়েছে। আর স্মলার দেন জিরো কার সাথে রিলেটেড? সর্বোচ্চকরণের সাথে রিলেটেড। অতএব আমি নির্দ্বিধায় বলতে পারি, যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার পাই বাই লাস্ট লাইন, এটা এই লাইনের পর এই লাইন লিখতে হবে, কিউ স্কোয়ার স্মলার দেন জিরো, সেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু 11 হলে মুনাফা সর্বোচ্চ হবে, মুনাফা সর্বোচ্চ হবে প্রশ্ন অনুযায়ী। অতএব 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 এই যে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ ইকুয়াল টু 11 আনসার। অর্থাৎ এই লাইন লেখার পর এই লাইন লিখবো। ভাষা যত সুন্দর হবে নাম্বার তত কি পাবো? বেশি পাবো। কি লিখেছি? যেহেতু পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার কি বেরিয়েছে? -10 স্মলার দেন জিরো, স্মলার দেন জিরো, সেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু 11 হলে মুনাফা সর্বোচ্চ হবে। অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ ইকুয়াল টু 11। সবসময় আপনার প্রশ্নের দিকে তাকাবো, প্রশ্নের দিকে তাকিয়ে আমরা উত্তর দেওয়ার কি করব? আমরা চেষ্টা করব। এখন 10 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ মুনাফার পরিমাণ বার করো। সর্বোচ্চ কি বের করতে হবে? মুনাফার পরিমাণ। এর মানে কার মান? মুনাফার পরিমাণ, অর্থাৎ আমাকে পায়ের মান বার করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাকে প্রশ্ন করেছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো। আমি পায়ের মান বের করার পর আমার কাজ কি শেষ? কিন্তু দেখা গেল আমি পরীক্ষার উত্তরপত্রে লিখছি উৎপাদন কিউ ইকুয়াল টু 11 হলে মুনাফা সর্বোচ্চ হয়, আনসার দিয়ে চলে আসছি। মাত্র 2টা লাইনের জন্য আমি নাম্বার পাচ্ছি না। কারণ আমার তো শেষ টার্গেট কিন্তু উৎপাদন কিউ ইকুয়াল টু 11 বের করা নয়। হ্যাঁ, আগের প্রশ্ন বলেছে, 9 নম্বর প্রশ্ন বলেছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। অর্থাৎ 9 নম্বর প্রশ্নে টার্গেট ছিল কিউ ইকুয়াল টু 11, কিন্তু 10 নম্বর প্রশ্নে কিন্তু টার্গেট কিউ ইকুয়াল টু 11 না। 10 নম্বর প্রশ্নের টার্গেট হচ্ছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো। এর মানে কার মান বার করতে হবে? পায়ের মান। আর আমি এর আগেও বলেছি যে অপেক্ষকের মান বার করতে হলে কিউ এর মানটা কি করতে বসাতে হবে। তো কিউ এর এখানে যে কোনো মান বসালে হবে না,
আমাকে বলেছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো। তাহলে কিউ এর এমন মান বসাতে হবে যেখানে মুনাফা সর্বোচ্চ হয়। আমরা জানি উৎপাদন কিউ ইকুয়াল টু 11 হলে মুনাফা সর্বোচ্চ হয়। অতএব আমরা মুনাফা বের লিখবো, লিখে পাই দিয়ে -1/3। কিউ এর জায়গায় কত লিখবো? 11 কিউব প্লাস 6, 11 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 11 মাইনাস কত? 50। এইভাবে লিখে আমরা কি করব? সমাধান করে মুনাফার পরিমাণটা বার করব। সম্ভবত 111.11 হবে, 111.11 হবে। আমরা এটা সমাধান করে আমরা সর্বোচ্চ মুনাফার পরিমাণ কি করব? বের করব। আচ্ছা, এরপরে যদি আমাকে যদি আরেকটা প্রশ্ন করে যে দাম স্তর বের করো, কি বলেছে? 11 নম্বর প্রশ্ন, দাম বের করো, দাম বের করো। তো দামটা কোথায় আছে? চাহিদা অপেক্ষকে। আমি সাথে সাথে কি লিখবো আনসারে? চাহিদা অপেক্ষককে কিউ ইকুয়াল টু 100 মাইনাস পি। কারণ আমাকে যেটা বের করতে হবে, যা বের করতে হবে সেই অপেক্ষকটা লিখতে হবে। আমাকে বলেছে দাম বের করো, আমি সাথে সাথে লিখবো কিউ ইকুয়াল টু 100 মাইনাস পি, অর পি ইকুয়াল টু 100, কিউটা ডানে চলে যাবে, অর পি ইকুয়াল টু 100 মাইনাস কত? 11, পি ইকুয়াল টু কত? 89। দাম কত? 89। 11 নম্বর প্রশ্ন, দাম কত হলো? 89। ঠিক আছে। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে ভারসাম্য উৎপাদন বের করো। কি প্রশ্ন করতে পারে? ভারসাম্য উৎপাদন বের করো, মানে কার মান? কিউ এর মান বের করতে হবে। আমরা এ পর্যন্ত 3টা কিউ এর মান বের করেছি। কয়টা কিউ এর মান? 3টা। একটা আয়ের সাথে রিলেটেড কিউ, যেখানে মোট আয় সর্বোচ্চ হয়। একটা প্রান্তিক খরচ সর্বনিম্নকরণের সাথে কিউ, যেখানে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। একটা মুনাফা সর্বোচ্চকরণের সাথে কিউ, যে উৎপাদন মুনাফা সর্বোচ্চ হয়। সম্ভবত এখানে কিউ পেয়েছি 50, এটাতে 7, এটাতে কত? 11। এ পর্যন্ত কয়টা উৎপাদন বের করেছি আমরা? 3টা উৎপাদন বের করেছি। একটা হচ্ছে আয় সর্বোচ্চকরণের সাথে রিলেটেড উৎপাদন স্তর কিউ, মানে উৎপাদন কিউ 50 হলে মোট আয়টা কি হবে? সর্বোচ্চ হবে। আরেকটা হচ্ছে উৎপাদন কিউ ইকুয়াল টু 7 হলে প্রান্তিক খরচ সর্বনিম্ন হয়। আরেকটা হচ্ছে কিউ ইকুয়াল টু 11 হলে মুনাফা সর্বোচ্চ হবে। আমাকে বলেছে ভারসাম্য উৎপাদন বের করো। আমার প্রশ্ন হলো, একজন উৎপাদনকারী কখন ভারসাম্য লাভ করবে? একজন উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে তার কি আয় সর্বোচ্চ হলে? উত্তর হচ্ছে না। কারণ উৎপাদনকারী আয় সর্বোচ্চ করাটা উৎপাদনকারী লক্ষ্য না। কারণ আয় সর্বোচ্চ করতে গেলে ব্যয় তো বেড়ে যেতে পারে। ব্যয় কি সর্বনিম্ন করা? না, শুধুমাত্র ব্যয় সর্বনিম্ন করা উৎপাদনকারী লক্ষ্য না। কারণ ব্যয় সর্বনিম্ন করতে গেলে আয়ও তো কমে যেতে পারে। একজন উৎপাদনকারী লক্ষ্য হচ্ছে তার মুনাফা সর্বোচ্চ করা। কি সর্বোচ্চ করা? মুনাফা সর্বোচ্চ করা। আর এই মুনাফার ভিতরে আয় অপেক্ষকও আছে, ব্যয় অপেক্ষক আছে। একজন উৎপাদনকারীর টার্গেট হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা। অতএব একজন উৎপাদনকারী তখনই ভারসাম্য লাভ করবে যখন সে মুনাফা সর্বোচ্চ হবে। একজন উৎপাদনকারী তখনই ভারসাম্য লাভ করবে যখন তার মুনাফা সর্বোচ্চ হবে। অতএব একজন উৎপাদনকারীর সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো এবং ভারসাম্য উৎপাদন বের করো। দুইটা একই আনসার। কারণ ভারসাম্য উৎপাদন কোনটা? সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর। একজন উৎপাদনকারী যখন সর্বোচ্চ মুনাফা অর্জন করবে তখনই ওই উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে। অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ ইকুয়াল টু 11 হচ্ছে ওই উৎপাদনকারীর ভারসাম্য উৎপাদন। এখানে সম্ভবত আমরা 9 নম্বর প্রশ্নে, কয় নম্বর প্রশ্ন? 9 নম্বর প্রশ্ন ছিল সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। এই 9 নম্বর প্রশ্নের বিকল্প প্রশ্ন হচ্ছে ভারসাম্য উৎপাদন স্তর বের করো। যখনই আমাকে ভারসাম্য উৎপাদন বলবে আমাকে বুঝে নিতে হবে ভারসাম্য উৎপাদন যা কথা, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর একই কথা। এখন আমাদের যে প্রশ্নটা করেছে 12 নম্বর প্রশ্ন, এবং এটা হচ্ছে আমার সর্বশেষ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি করেছে? বলেছে একক প্রতি কর 9 টাকা হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন দাম ও মুনাফা বের করো। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন দাম আর কি বের করতে? মুনাফা। অর্থাৎ কিউ এর মান বের করতে হবে, পির মান বের করতে হবে, আর কার মান? পাই এর মান।
আমি আবারও বলছি, একক প্রতি কর 9 টাকা হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন, দাম ও মুনাফা বের করো। দ্যাট মিনস আমাকে কিউ এর মান বের করতে হবে, আমাকে দাম স্তর পি এর মান বের করতে হবে, আমাকে পাই মুনাফার পরিমাণটা কি করতে হবে, বের করতে হবে। তো এই জিনিসগুলো তো আমরা একটু আগে কি করেছি, বের করেছি। 9 নম্বর প্রশ্নে আমরা উৎপাদন স্তর বের করেছি। 10 নম্বর সম্ভবত 10 নম্বর প্রশ্নে মনে হয় মুনাফার পরিমাণ বের করেছি, দাম স্তর আমরা কি করেছি, বের করেছি। তবে হ্যাঁ, আগেটা ছিল, আগে কর ছিল না, কি ছিল না, কর ছিল না, যার ফলে এই মুনাফা অপেক্ষককে আমরা কি করেছি, সর্বোচ্চ কোণে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে এই 3টা মান বের করেছি। এখন শর্ত দিয়েছে একক প্রতি কর 9 টাকা হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন, দাম ও মুনাফার পরিমাণ বের করতে হবে। অর্থাৎ এখন যেটা বের করতে হবে আফটার ট্যাক্স। এখন একটা জিনিস আমরা বলি, একক প্রতি কর কত, 9 টাকা। অর্থাৎ উৎপাদনকারী যদি একটা দ্রব্য যদি উৎপাদন করে, কর কত টাকা যাবে, 9 টাকা। কত, 9। তো মুনাফা হতে কত টাকা বিয়োগ যাবে, তার 9 টাকা। কারণ একজন উৎপাদনকারী যে পরিমাণ কর দেয়, ঠিক সেই পরিমাণ কর তার মুনাফা হতে কি হয়ে যাবে, কমে যাবে। মনে করি আগে কর ছিল না, তাহলে সে যে পরিমাণ মুনাফা পেত, এখন কর আরোপ করলে তার মুনাফার থেকে করেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মুনাফার পরিমাণটা কমে যাবে। যদি এই উৎপাদনকারী 2 একক দ্রব্য উৎপাদন করত, তাহলে কর কত দিত, 9 দুগুণে 18 টাকা। তাহলে মুনাফা হতে কত বিয়োগ যাবে, 18 বিয়োগ যাবে। যদি উৎপাদনকারী 3 একক দ্রব্য উৎপাদন করত, তাহলে কর কত দেবে, 27। তাহলে মুনাফা হতে কত বিয়োগ যাবে, 27 বিয়োগ যাবে। কেন, আমাকে স্পষ্ট বলেছে একক প্রতি কর 9 টাকা হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন, দাম ও মুনাফা বের করো। একক প্রতি কর 9 টাকা হলে, একক প্রতি কর 9 টাকা হলে, প্রতি এককে 9 টাকা। তাহলে একটা দ্রব্য উৎপাদন করলে 9 টাকা কর দেবে, 2টা দ্রব্য উৎপাদন করলে একক প্রতি কর 9 টাকা, 9 দুগুণে 18 টাকা কর দেবে, 3টা দ্রব্য উৎপাদন করলে 3 নং 27 টাকা কর দেবে। তাহলে এই করটা নির্ভর করে সে কি পরিমাণ পণ্য উৎপাদন করে তার উপর। এখন সে কত একক উৎপাদন করে আমরা জানি না, আমরা তার উৎপাদনটাকে কিউ দ্বারা প্রকাশ করলাম, কি দ্বারা, কিউ দ্বারা। তাহলে সে কত কর দেবে, কিউ ইন্টু 9 সমান কত, 9 কিউ, কিউ ইন্টু 9 কিউ। এখন আপনি কিউ এ 1 বসালে 9 টাকা পাবেন, কিউ এ 2 বসালে 9 দুগুণে 18 টাকা পাবেন, কিউ এ যদি 3 বসান 3 নং 27 টাকা পাবেন, কিউ এ যদি 10 বসান, অর্থাৎ সে যদি 10 একক উৎপাদন করে, তাহলে কর কত দেবে, 9 ইন্টু 10 সমান কত, সে 90 টাকা কর দেবে। অর্থাৎ তার করের পরিমাণ হচ্ছে 9 কিউ। তাহলে আমি বলতে পারি একক প্রতি কর 9 টাকা হলে সে সরকারকে কত টাকা কর দিচ্ছে, 9 কিউ। যদি একক প্রতি কর 5 টাকা হতো, তাহলে সরকারকে সে কর কত দেবে, 5 কিউ। যদি একক প্রতি কর 6 টাকা হতো, তাহলে সে সরকারকে কত কর দেবে, 6 কিউ। তাহলে একজন উৎপাদনকারী, একটা ফার্ম সরকারকে কি পরিমাণ কর দিচ্ছে, একক কর গুণন উৎপাদনের পরিমাণ। এই যে একক কর গুণন উৎপাদনের পরিমাণ, এবং এই করটা তার মুনাফা হতে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা লিখতে পারি যে কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা একক, কর পরবর্তী মুনাফা একক সেটা কি, পাই টি। একটা ছোট টি দিলাম যাতে আগের পায়ের সাথে পার্থক্য সৃষ্টি হয়। কর পরবর্তী মুনাফা অপেক্ষক, প্রাথমিক মুনাফা অপেক্ষক মাইনাস 9 কিউ, প্রাথমিক মুনাফা অপেক্ষক মাইনাস কত, 9 কিউ। যদি একক প্রতি কর 5 টাকা হতো, প্রাথমিক কর অপেক্ষক মাইনাস 5 কিউ। তাহলে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা এর আগে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করেছি প্রাথমিক মুনাফা অপেক্ষককে, সেখানে করের কথা বলে নাই। যখনই করের কথা বলবে তখন আমাদেরকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে কর পরবর্তী মুনাফা অপেক্ষককে, আর সেই প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আগের মতো কিউ, পি এবং পায়ের মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে কর পরবর্তী মুনাফা অপেক্ষক হচ্ছে পাইটি ইকুয়াল টু পাই মাইনাস 9 কিউ। এখন কেন কেন মাইনাস দিতে হবে, ওই যে বলেছিলাম কর 18 টাকা হলে মুনাফা 18 টাকা বাড়বে না কমবে, কমে যাবে। কমে যাবে যখন
তাহলে কি হচ্ছে মাইনাস। তাহলে পাই টি ইকুয়াল টু পাইয়ের মানটা কত 1 মাইনাস 1/3 কিউব প্লাস 6 কিউ স্কোয়ার মাইনাস কত 111 কিউ মাইনাস 50 মাইনাস 9 কিউ। সুতরাং পাই টি ইকুয়াল টু মাইনাস 1/3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার মাইনাস 11 মাইনাস 9 মাইনাস 20 কিউ মাইনাস 50। আবার বলছি মাইনাস 11 কিউ মাইনাস 9 কিউ মাইনাস 20 কিউ মাইনাস 50। এইটা হচ্ছে কর পরবর্তী কিউ মুনাফা অপেক্ষ। এখন আমরা এই কর পরবর্তী মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করব। কি করব? সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী, সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী কি লিখব? ডি পাই টি বাই কত ডি কিউ। প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করলে 3 আগে আসবে, কাটাকাটি মাইনাস কত কিউ স্কোয়ার। এটা হচ্ছে 6 দুগুণা কত 12 প্লাস 12 কিউ। এটা হচ্ছে মাইনাস কত 20 ইকুয়াল টু 0 প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। এরপর এটা সমাধান করব, মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 20 ইকুয়াল টু কত 0। এরপর এটা মিডল টার্ম কিউ স্কোয়ার মাইনাস 10 কিউ মাইনাস টুয়াইস কিউ, পুরো অঙ্ক আগের মতো 0। কিউ কমন কিউ মাইনাস 10 মাইনাস 2 কমন কিউ মাইনাস 10 0। কিউ কমন আনলে কিউ মাইনাস 10 মাইনাস 2 কমন আনলে কিউ, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 और কিউ মাইনাস 10 কিউ মাইনাস 2 ইকুয়াল টু কত 0। কিউ ইকুয়াল টু 10 বা তাহলে কয়টা উৎপাদন পেয়েছি? 2টা। আগে আমরা প্রাথমিক মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে পেয়েছিলাম কিউ ইকুয়াল টু 11 আর কিউ ইকুয়াল টু 1। এরপর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করেছি। এখন কর পরবর্তী মুনাফা অপেক্ষককে আমরা প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে কয়টা পেয়েছি? 2টা উৎপাদন। এখন আবার আগের মতো কি করব? উৎপাদন কিউ ইকুয়াল টু 2 বা উৎপাদন কিউ ইকুয়াল টু 10 হলে কর পরবর্তী মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কোথায় 1 নাম্বার দিয়েছি? নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হবে। আবার পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে দেখব কিউ ইকুয়াল টু 2 এ মুনাফা সর্বোচ্চ হবে না, কিউ ইকুয়াল টু 10 এ কি হবে? কর পরবর্তী মুনাফা সর্বোচ্চ হবে। অতএব 9 টাকা কর আরোপ করার পর ফার্মের কর পরবর্তী মুনাফা সর্বোচ্চকারী উৎপাদন স্তর হলো কিউ ইকুয়াল টু কত 10। এই মানটা বের হবে, কিউ এর মানটা কত বের হবে? 10 বের হবে। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে দাম স্তর পাওয়ার জন্য পিটাকে বাম দিকে এনে কিউ ডানে নেব, কিউর মানটা 10 বসায় কি বার করবো? দাম স্তর। আর মুনাফার পরিমাণটা কোথায়? এই যে মুনাফা অপেক্ষক আছে না, এই যে এইটা, এখানে কার মান বসাবো? কিউ এর মান। সাবধান, এটা হচ্ছে প্রাথমিক মুনাফা অপেক্ষক, এইটাতে না। কর পরবর্তী মুনাফা অপেক্ষকে কিউ এর মানটা কত বসাবো? 10 বসালে আমরা মুনাফার পরিমাণটা বের করে ফেলবো। অতএব খুব ভালো করে এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি বলি মুনাফা সর্বোচ্চকারী উৎপাদন স্তর, তাহলে পাই ইকুয়াল টু আর মাইনাস সি, পাইকে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব। যদি বলে কর পরবর্তী বা কর আরোপ করার পর মুনাফা সর্বোচ্চকারী উৎপাদন স্তর বা মুনাফা, তাহলে কর পরবর্তী মুনাফা অপেক্ষক বার করবো। আর কর পরবর্তী মুনাফা অপেক্ষক কিভাবে বার করব? আগে পাই বার করব, তারপর পাই থেকে কি করব? কর 9 টাকা হলে 9 কিউব বিয়োগ দেবো, 6 টাকা হলে 6 কিউব বিয়োগ দেবো। এরপর আবার আগের মতো অঙ্ক করব। এখানে একটা কথা বলছি যে কর আরোপ করলে উৎপাদনকারীর মুনাফা কমে যায়, এই জন্য মুনাফা হতে কি করেছি? কর বাদ দিয়েছি। সাবসিডি বা ভর্তুকি, ভর্তুকি আরোপ করলে উৎপাদনকারীর মুনাফা বেড়ে যায়। কেন? ভর্তুকি সরকার উৎপাদনকারীকে দেয়। কে দেয়? সরকার উৎপাদনকারীকে ভর্তুকি দেয়। যেমন সরকার বলল সার কোম্পানিকে, তোমরা প্রতি কেজি সারের দাম 10 টাকা কম রাখবা, আমরা প্রতি কেজিতে তোমাদেরকে 10 টাকা ভর্তুকি দেবো। তাহলে সার কোম্পানি 50 কেজি যদি সার বিক্রি করে সরকার থেকে কত পাবে? 500 টাকা পাবে। তো সরকারের মাধ্যমে ভর্তুকি চলে আসে কোম্পানির কাছে, অর্থাৎ ফার্মের মুনাফাটা কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে ভর্তুকি মুনাফার সাথে যোগ হয়। যদি প্রশ্ন করত একক প্রতি 5 টাকা ভর্তুকি আরোপ করলে দাম স্তর উৎপাদন মুনাফা বের করো ভর্তুকি, তখন আমি এখানে এই মাইনাসের জায়গায় প্লাস 5 কিউব লিখতাম। 9 টাকা ভর্তুকি বললে প্লাস চিহ্ন দিয়ে
9q দেব। অত মনে রাখতে হবে কর বললে -9q, ভর্তুকি বললে +9q। আর সব সময় আবারও বলছি ক্লাসটা শেষ করার আগে, 1 নাম্বার, সর্বোচ্চ বা সর্বনিম্ন কথা যার সাথে লেখা আছে তাকে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন কথা যার সাথে লেখা আছে তাকে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। প্রথমে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করা লাগবে। 2 নাম্বার, প্রয়োজনীয় শর্ত হতে যে সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণ সমাধান করে চলকের মান বার করতে হবে। সেই চলকটা কি হতে পারে? সেই চলকটা x হতে পারে। 3 নাম্বার, চলকের প্রাপ্ত মানে অপেক্ষকের মান সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। 4 নাম্বার, অপেক্ষকের মান মানে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করতে হলে ওই স্বাধীন চলকের মানটা অপেক্ষকে বসাতে হবে। তাহলে আমি এখানে প্রায় 12টা অঙ্ক আমি কি করেছি দিয়েছি একটা দাগ থেকে। পরীক্ষাতে তো এতগুলো প্রশ্ন আসবে না, 3 থেকে হয়তো 4টা প্রশ্ন কি আসবে, 4টা প্রশ্ন আসবে। এবং এই প্রশ্নগুলো যদি ভালোভাবে বুঝি তাহলে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশনের অনেকগুলো প্রশ্নের আনসার আমাদের দেওয়া সম্ভব হবে। নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।